সময়টা শ্রাবণের শুরু। এবার একটানা 10-12 দিন বৃষ্টি হয়ে খাল বিল নদী নালা সব ভেসে গিয়েছে। পরশু থেকে বৃষ্টি কমতে কমতে কাল একেবারে ক্ষান্ত হয়ে গিয়েছে। তবুও আকাশ কালো মেঘে আচ্ছন্ন, তার সঙ্গে শোনা যাচ্ছে মেঘের গুড়গুড় ডাক। পরিবেশের অবস্থা এমন, গত 10-12 দিন বৃষ্টির প্রচণ্ড দাপাদাপির পর বোধ হয় বৃষ্টি একটু জিরিয়ে নিচ্ছে। আবার শুরু হবে শীঘ্রই। এবার আমাদের পরিবারের ব্যাপারে আসা যাক। আমরা বাপ মায়ের 2 সন্তান। আমি ছোট ছেলে পল্টু, আর আমার দাদা অনিল। পড়াশুনো খেলাধুলায় সে বরাবরই ভালো। আমি খুব ভালো না হলেও একেবারে খারাপও নয়। দাদা যখন কলেজে পড়ে, আমি তখন 12 ক্লাসে পড়ি। এমন বৃষ্টি হলেই আমরা রাত জেগে খাল কিংবা মাঠে, আবার কখনো কখনো ধান জমিতে মাছ ধরতাম। তখন যদিও কোনটা ধান জমি আর কোনটা যে পুকুর তা বোঝা মুশকিল হয়ে যেত। চারিদিক জলে জলে এমন অবস্থা হতো যে তাকে পুকুর কিংবা জমি বলে চেনা দুষ্কর হয়ে উঠত। আর সেই সব ধান জমি, মাঠে, খালে নানান ধরনের মাছ কিলবিল করে চড়ে বেড়াত। ঘোর ঘন বর্ষায় নারকেল গাছের গা বেয়ে উঠত কই মাছের দল। মাছ আবার গাছে ওঠে নাকি, এ কথা বললে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সামন থেকে দেখলে এ এক অভাবনীয় দৃশ্য। তখনকার বাবা মা ছেলেপুলেদের এত ঘরবন্দি করে রাখত না, ছেড়ে দিত খেলাধুলা, মাছ ধরা, ঝড়ের সময় আম কুড়ানো, এসব নানান আমোদের জন্য। আবার দিনের শেষে ছেলে ঠিকঠাক পড়াশোনা করলো কিনা, কারোর কোনো অনিষ্ট করলো না তো, এসব খেয়ালও তাদের ছিল। তাদের শাসনের বাঁধনটাই ছিল অন্যরকম। সবে সবে বিদ্যুৎ বাতি এসে পৌঁছেছে আমাদের গ্রামে। এখানে টানা 10-12 দিন বৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো হাওয়ার পর বিদ্যুৎ থাকাটাই আমাদের কাছে এক অভাবনীয় ব্যাপার। তাই ফিলামেন্টের গরম হয়ে জ্বলতে থাকা হলদে আলোর দেখা মেলেনি আজ 10-12 দিন। আগামী 4-5 দিনও দেখা মিলবে কিনা সন্দেহ। এখন শুধু ভরসা কেরোসিন বাতির হলদে জ্বলন্ত অগ্নিশিখা। আমি বিছানায় বসে পড়ছিলাম, মা রাতের রান্না করছিল, বাবা সম্ভবত গ্রামের চণ্ডী মণ্ডপে প্রবীণদের সাথে আড্ডা জুড়েছিল। দাদা বাড়িতে নেই, কোথায় যে আছে কে জানে। আমি মন দিয়ে পড়ে চলেছি একটানা। এমন সময় দাদা ঘরে ঢুকে এসে বলল, জানিস ভাই, এই বিকেলের দিকে আমরা বন্ধুরা মিলে গিয়ে দেখে এলাম কচুডিঙির মাঠে মাছ একেবারে কিলবিল করছে। নানান রকমের মাছ, কই, শিং, মাগুর, মৃগেল। আজ রাতে আমি আর তুই মাছ ধরতে যাব। আজ রাতে আমাদের বন্ধুরা যাবে না, ওরা কাল যাবে। ওদের সাথে গেলে মাছ ধরে আনন্দ পাওয়া যাবে না। মাছ নিয়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি করে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে। তার চেয়ে রাতে গিয়ে আমরা নিলিবিলিতে মাছ ধরব, কেমন? শুনে আমার মুখ আনন্দে ভরে উঠল। আচ্ছা দাদা, তুমি তাহলে বর্ষাটা একটু খুঁজে রেখো। ঘরের পিছনের দিকে রাখা ছিল, একবার দেখে নিও তুমি। হ্যাঁ, আমি 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 সব জোগাড় করে রাখবো, কোনো চিন্তা করতে হবে না। তুই এখন পড়ে নে, রাতের খাওয়া শেষ করে নিলে আমরা বেরোবো। আচ্ছা দাদা, কিন্তু মা যদি যেতে না দেয় তখন কি হবে? আরে তুই কিছু চিন্তা করিস না, আমি আছি তো, দেখছি মাকে কি করে বুঝিয়ে রাজি করানো যায়। বাবা কোথায় রে? বাবা গ্রামের চণ্ডী মণ্ডপে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তুই এখন পড়াশোনা করে নে, আমি এখন আসি। এই বলে দাদা পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, সম্ভবত মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করার জন্য। তাও আমার মনে একটা কেমন সংশয় ছিল, মা যদি রাজি না হয়। রাতের বেলা আমরা আগেও কয়েকবার গিয়েছি মাছ ধরতে, তবে মা প্রায় বারণ করে। তারপর পড়াশোনা শেষ করে রাত 10:30 নাগাদ খেতে বসলাম আমি, দাদা আর বাবা।
মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে পরিবেশন করতে লাগলো। মার মুখটা অনেকক্ষণ ধরেই চিন্তাবৃত। তিনি খাবার পরিবেশন করার ফাঁকে ফাঁকে দাদাকে বোঝাচ্ছিলেন, আজ যাওয়ার কি দরকার, অন্যদিন যাবি কোন, কাল না হয় সকালের দিকে যাবি। দাদাও মাকে বোঝাতে লাগলো যে রাত্রে মাছ ধরার মজাটাই আলাদা, আর বেশি দেরি হবে না, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। তুমি দেখো দেরি হলে তখন তুমি বলো। এই ধরনের নানান কথাবার্তা তাদের মধ্যে চলছিল। এমন সময় বাবা বলে উঠল, আহা, ওকে যেতে দাও, বলছে তো তাড়াতাড়ি চলে আসবে। এই তো বয়স, এখন না করলে আর কখন করবে এসব? তবে ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ। এখন বর্ষার জল চারিদিকে ভরে সাপ খোপ বেরিয়েছে। সাবধানে দায়িত্ব নিয়ে যাবে এবং রাত 1:30টার মধ্যে বাড়ি ফিরে আসবে। এর যেন কোনো অন্যথা না হয়, মনে থাকবে তো? থাকবে বাবা। হ্যাঁ, বাইরে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, হ্যারিকেন জেলে নিয়ে গেলে নিভে যাওয়ার ভয় থাকবে। তাই আমার বৈদ্যুতিক বড় টর্চটা সঙ্গে নিয়ে যাবে। এবার আমার দিকে তাকিয়ে বাবা বললে, আর তুমি ভালো করে শোনো, দাদাকে ছেড়ে এদিক ওদিক যাবে না। দাদার সঙ্গে সঙ্গেই থাকবে, মাছ ধরা হয়ে গেলে দাদার সঙ্গেই ফিরে আসবে। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওকে ঠিক সঙ্গে করে নিয়ে আমি ফিরে আসব। তোমরা কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। তারপর একসময় চারিদিক নিস্তব্ধ হয়ে পুরো পাড়া যখন ঘুমিয়ে পড়ল, তখন আমি আর দাদা বাড়ি থেকে বেরোলাম মাছ ধরার উদ্দেশ্যে। দাদার এক হাতে টর্চ এবং অন্য হাতে বর্ষা, সে আগে আগে চলেছে। আমার হাতে শুধু একটি মাছ ধরে রাখার জন্য চটের থলে। চারিদিক থেকে ঝিঁঝি এবং ব্যাঙের ডাক ভেসে আসছে। এখনো আকাশে কালো মেঘ জমে আছে, তা বেশ বোঝা যাচ্ছে। রাস্তার দুধারে গাছগুলো কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। পৃথিবীর সমস্ত অন্ধকার যেন ওই গাছগুলোর তলায় এসে জড়ো হয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে শোনা যাচ্ছে খুব মৃদু গুড়গুড় ডাক। একটা খালের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম খালের জলে মাছ লাফিয়ে পড়ার শব্দ ভেসে আসছে। কোথাও কোনো লোক নেই, চারিদিক খাঁ খাঁ করছে। এই কচুডিঙির মাঠ নামক জায়গাটিতে আগেও আমি 1-2বার গিয়েছিলাম। মাঝখানে অনেক দিন আর যাওয়া হয়নি সেখানে। জায়গাটি দিনের বেলাতেও বড় নির্জন। সর্বত্র কচু গাছের বন এবং 2-1টি বিলিতি আমড়া গাছ গজিয়ে উঠেছে এদিক ওদিক। আর এই আমড়া পাড়ার লোভেই আমি গিয়েছিলাম আগে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম একটা সরু রাস্তা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে। তার কাছে এসে দাদা দাঁড়ালো। ভাই, এখান থেকে গাছপালা জঙ্গল অনেক বেশি ঘন, তাই আমি লাইট মেরে আগে যাব এবং যদি সাপ খোপ কিছু দেখতে পাই তোকে সাবধান করে দেব। তুই সেখানেই দাঁড়িয়ে পড়বি, আর তুই একটু দেখে শুনে পথ হাঁটিস। আচ্ছা দাদা, তুমি চলো, আমি তোমার পেছনে পেছনেই যাচ্ছি। এই বলে আবার আমরা দুজন হাঁটতে শুরু করলাম। এবার জঙ্গল খানিকটা ঘন হয়ে এসে হঠাৎ শেষ হয়ে গিয়ে সামনে বিশাল বড় কচুডিঙির মাঠ বেরিয়ে পড়ল। চারিদিকে জল থই থই করছে, তার মাঝে মাঝে ঢিবির মতো মাটির ভেঁড়ি লম্বালম্বি আড়াআড়িভাবে গিয়ে বিশাল জলরাশিকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করেছে। সেই মাটির ভেড়ির ওপর দিয়ে আমরা হেঁটে চললাম। মাঝে মাঝে একটা আধটা বড় ঝাঁকড়া গাছ এবং তার আশেপাশে সর্বত্র বুনো লতা ও কচু গাছের ঝোপ গজিয়ে উঠেছে। একটা বিলিতি আমড়া গাছের কাছে এসে দাদা দাঁড়ালো। আমরা আজ এখানেই মাছ ধরব। তুই টর্চটা ধরে জলের ওপরে আলো ফেলবি, আর মাছ আলো দেখে ছুটে আসবে, তখনই আমি বর্ষা দিয়ে মাছ গেঁথে ফেলব। দাদা আমার হাতে টর্চটা তুলে দিল।
এবং নিজে মাছ ধরবার জন্য তৈরি হতে লাগলো। আমি আলোটা একবার জলের উপর ঘুরিয়ে বুঝলাম জলে প্রচুর মাছ খেলা করছে। এমন সময় আমি পাশের দিকে তাকিয়ে দেখলাম কিসের যেন দুটো চোখ জ্বলে উঠল। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে গেল। এমন জলজলে হলদে দানার মতো দুটো চোখ কোনো ইহজগতের প্রাণীর হতে পারে বলে আমার মনে হলো না। আমার ভূতের ভয় আছে, তবে দাদা সঙ্গে থাকলে আমি সাহস পাই। দাদা, দাদা, ওটা কি বলো তো? কোনটা বল দেখি, কোথায়, কি? ওই যে ওই ঝোপের মধ্যে কিসের যেন দুটো চোখ জ্বলছে। ও দুটো কিসের চোখ বলো তো দাদা? দাদা কিছু মুহূর্ত চুপ করে থাকলো। আলোটা ফেল না বোকা, তাহলেই তো বোঝা যাবে। দাদার কণ্ঠস্বর শুনে বোধ হলো সেও কিঞ্চিৎ ঘাবড়ে গিয়েছিল। আমার হাতের জ্বলন্ত টর্চটা সেদিকে ঘোরাতেই দেখলাম একটা শেয়াল। জোরালো হলদে আলো এসে তার উপর পড়ায় সে বিরক্ত হয়ে ঝোপের পেছনে অদৃশ্য হয়ে গেল। তুই সেই এখনো ভিতুর ডিম রয়ে গেলি। আরে আমি কি বুঝতে পেরেছি নাকি? এমন অন্ধকার পরিবেশে অমন দুটো আগুনের কণার মতো জ্বলন্ত চোখ দেখলে বুকের ভেতরটা কেমন করে ওঠে না? তাই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। নে, মাছ ধরতে দেরি হয়ে যাচ্ছে। বাড়ি ফিরতে বেশি দেরি হলে মা বকাবকি করবে। এখন তুই তাক করে জলের উপর আলোটা ফেল দেখি, আমি মাছ ধরতে শুরু করি। আমি হাতের আলোটা ঘুরিয়ে ফেললাম মাঠের জলের উপর। অমনি দাদা নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে বর্ষা জলের দিকে উঁচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ যেতে না যেতেই দু একটি মাছ আলোর গণ্ডির মধ্যে এসে ঘোরাঘুরি করতে লাগলো। সেটা আমিও দেখতে পেলাম। এমন সময় দেখলাম দাদা সজোরে বর্ষা ছুঁড়ে দিল জলের মধ্যে, এবং যখন বর্ষা জল থেকে তুলল তখন উৎসুক দৃষ্টিতে আমি জলের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম একটি মাছ ছটপট করছে বর্ষার গায়ে গেঁথে। দাদা, মাছ গেঁথেছি আমরা। কি দারুণ ব্যাপার বলো! আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো তোমায়। হ্যাঁ, বেশ বড় সাইজের মাছ রে। প্রথমেই এত তাড়াতাড়ি মাছ পাবো আশা করিনি। ভালোই হয়েছে, টপা টপ আরো গোটা কতক ধরে ফেলি, কি বল? হ্যাঁ দাদা। নে, বস্তা ফাঁক কর, মাছটাকে রাখি। তারপর আবার আগের মতো কাজের পুনরাবৃত্তি। আমি আলো ধরে দাঁড়িয়ে আছি, দাদা মাছ ধরবার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বর্ষা হাতে। আবার কিছুক্ষণের মধ্যে আরো একটা মাছ গাঁথল, তারপর আরো একটা। এটা ওজনে আয়তনে বেশ বড়। দাদা, এটা বোধহয় সব থেকে বড় না? কালকে আমরা ওই বড় মাছটা আগে খাবো। হ্যাঁ হ্যাঁ, এইটাই সব থেকে বড় এখনো যতগুলো মাছ ধরেছি তার মধ্যে। আচ্ছা, আমি মাকে বলবো কাল ওই বড় মাছটাই রান্না করতে। এমনই বারংবার জলে বর্ষা নিক্ষেপ হচ্ছে এবং তার সাথে উঠে আসছে মাছ। আমি জলের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ মাথার উপর দিয়ে কি একটা পাখির ডানার শব্দ শুনে আকাশের দিকে তাকালাম। কোনো বড় একটা সাদা রঙের পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল, বোধহয় একটা পেঁচা। আবার জলের দিকে তাকাতে যাব, এমন সময় লক্ষ্য করলাম আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বিলিতি আমড়া গাছটার মাথার উপর একটা কালো মূর্তি যেন বসে আছে। দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বর্ষার হিমেল শীতল বাতাস যেন আমার পিঠের শির ডানা বেয়ে উঠে আসছে শরীরের উপরের দিকে। আলো সরিয়ে ফেললেই দাদা বকবে কিংবা রাগ করবে, তাই জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম সেইভাবেই। আর বারবার সেই আমড়া গাছের ওপরে গাঢ় অন্ধকারকে ঠেলে ঠেলে দেখবার চেষ্টা করতে লাগলাম।
ওটা কি গাছের ডালের কোনো ছায়া, না সত্যিই কেউ ওখানে বসে আছে? চোখের ওপর অনেক জোর দিয়েও ওটা যে কি আমি বুঝতে পারলাম না। কৌতূহল চেপে রাখতে না পেরে, দাদা, গাছের উপর ওটা কি বলো তো? কিছু একটা বসে আছে বলে মনে হয়। ওফ, তোকে নিয়ে ভারী জ্বালা হলো তো। আবার তুই কি দেখলি? না দাদা, আমি সত্যি বলছি। ওই আমড়া গাছের মাথার দিকে দেখো, ওটা কি বসে আছে। দাদা সেদিকে ঘুরে দাঁড়িয়ে গাছের উপর দিকে তাকালো এবং তখনই আমি টর্চের আলোটা ঘুরিয়ে গাছের উপরে ফেললাম। দেখলাম কোথাও কিছু নেই। দাদা, ওখানেই ছিল। আমি আমি ঠিক দেখেছি। তুমি বিশ্বাস করো, ওখানে কি একটা যেন অন্ধকারে বসেছিল। কিছুই বসে ছিল না, তুই অন্ধকারে ভুল দেখেছিস। না দাদা, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। তোমাকে কিছু বলিনি, জানি তুমি বকবে। এখন কৌতূহল চেপে রাখতে না পেরে তোমাকে বললাম। আচ্ছা আচ্ছা, তুই এখানে আলো হাতে দাঁড়া, আমি একবার গাছের চারদিকটা ঘুরে দেখে আসছি। দাদা, তুমি না হয় আলোটা নিয়ে যাও। না না, তুই এখানে দাঁড়া আলো হাতে, আমি এক্ষুনি ঘুরে দেখে আসছি। এই বলে দাদা হাতে বর্ষা নিয়ে আমড়া গাছের পেছনে চলে গেল। তারপর মিনিট খানেক কেটে গেল। দাদা আর আসে না। অন্ধকারের মধ্যে দাদাকে দেখাও যাচ্ছে না। এমন সময় ভাবছি যে আমি আলো হাতে এগিয়ে যাব কিনা, দেখলাম অন্ধকারের মধ্যে থেকে দাদা বেরিয়ে আসছে। তার চোখ মুখে কেমন যেন এক অস্বাভাবিক রকমের ক্লান্তির ছাপ। আমার সামনে এসে কেমন যন্ত্রচালিতের মতো ক্লান্তভাবে সে বলল, এবার আমরা বাড়ি ফিরে যাই। আর বেশি দেরি করাটা বোধহয় ঠিক হবে না। মাছও যথেষ্ট ধরা হয়েছে। এখনই চলে যাবে? মাছ তো ভালোই উঠছিল, আর গোটা কতক ধরলে হতো না? বললাম না, আর মাছ ধরে কাজ নেই। চল বাড়ি ফিরে যাই। আচ্ছা, তাই চলো। আমি আর কোনো বাগবিতণ্ডায় না গিয়ে দাদার কথা মেনে আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 2-2:30 নাগাদ আমরা বাড়ি ফিরে এলাম এবং দুজনে শুয়ে পড়লাম। পরদিন সকাল থেকে লক্ষ্য করলাম দাদা সবার সাথে কম কথা বলছে এবং তার চোখে মুখে একটা ক্লান্ত বিষণ্ণ ভাব। বাবা, মা, আমি সবাই তাকে জিজ্ঞেস করলাম তার শরীর খারাপ কিনা। সে উত্তরে জানালো, ও ও কিছু না, শরীর আমার ঠিকই আছে। দুপুরে খেতে বসে মাছ পাতে পড়তে না পড়তেই দাদা টপাটপ মাছ খেয়ে নিতে লাগলো। এ দৃশ্য দেখে আমরা সবাই একটু অবাক হলাম। দাদা মাছ ধরতে ভালোবাসে বটে, তবে মাছ 1 পিস থেকে 2 পিস এর বেশি খায় না। আজ সে 6 পিস মাছ খেয়ে ফেলল। অনিলের খাওয়া দাওয়ায় উন্নতি হয়েছে দেখছি। তা ভালো, এই তো বয়স, এখন না খেলে আর কবে খাবে? এরপর সেদিন রাতে এক অদ্ভুত কাণ্ড দেখলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আমরা দুজন। একটা ঘরে আমরা দুজন থাকি, আর অন্য ঘরে বাবা মা থাকে। রাত তখন কত হবে আমি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কিসের একটা শব্দে। ধীরে ধীরে চোখ খুলে অনুভব করলাম তখন রাত অনেক। বিছানার পাশে হাত পড়তে বুঝলাম দাদা সেখানে নেই।
ঘরে একটা হ্যারিকেন জ্বলছিল, তার আলো খুব কমানো। সেই আলোয় বিছানা এবং তার আশপাশের কিছুটা জায়গা আলো আঁধারি করে রেখেছে। বাদবাকি ঘরের কোণে কোণে জড়ো হয়েছে অন্ধকার। একটা খচমচ আওয়াজ কানে আসছে, মনে হচ্ছে কেউ যেন কোনো কিছু চিবিয়ে খাচ্ছে। আওয়াজটা যেদিক থেকে আসছে সেদিকে দৃষ্টি পড়তে বুঝলাম ঘরের কোণে একটা কালো অন্ধকার মূর্তি দাঁড়িয়ে আছে। সেই কালো মূর্তিটা যেন ঘরের কোণে জমে থাকা কালো অন্ধকারের চেয়েও বেশি ঘন, এবং সে দু হাত দিয়ে কিছু একটা ধরে আছে। এত রাতে এমন সময় ঘরের মধ্যে কে দাঁড়িয়ে আছে একথা ভেবে আমার শরীর ভয়ে কাঁটা হয়ে গেল। হাতে ধরে থাকা জিনিসটা সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করার পর বুঝলাম ঘরের ওই অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে দাদা, এবং তার হাতে একটা কাঁচা মাছ, সেটাকেই সে পরম তৃপ্তি ভরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম দাদার চোখ দুটো জ্বলন্ত ভাঁটার মতো জ্বলছে, এবং এ দৃশ্য দেখে ভয়ে আমার হাড়ে হাড়ে এমন একটা কাঁপুনি শুরু হলো যে চুপ করে শুয়ে থাকা আমার পক্ষে যেন অসম্ভব হয়ে উঠল। দুটো চোখের পাতা প্রাণপণে বুজে চুপ করে শুয়ে থাকলাম বিছানাতে। তারপর আরও খানিকক্ষণ সে চিবিয়ে চিবিয়ে খাওয়ার আওয়াজ আমার কানে এলো। তারপর খাটে ওঠার শব্দ পেলাম, বুঝলাম দাদা আমার পাশে এসে শুয়ে পড়ল। জেগে থাকতে থাকতে তারপর কখন যে ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকাল হতেই বিছানায় ধড়মড় করে উঠে বসে দেখলাম কাল রাত্রে যেন কিছুই ঘটেনি। ওটা যেন কাল রাত্রের একটা দুঃস্বপ্ন ছিল। দাদা পাশে শুয়েই অঘরে ঘুমোচ্ছে, তার মুখ শান্ত। এমন সময় বাবা ঘরে এলো এবং কি একটা দেখে সেদিকে এগিয়ে গিয়ে বলল, এখানে আবার রক্ত এলো কিসের? আমাকে বিছানায় উঠে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি রে পল্টু, এখানে কিসের রক্ত এটা? আমি তো ঠিক জানি না বাবা। এখানে আবার কি মরল? হয়তো বিড়ালটা কোনো ইঁদুর মেরেছে, মুখে করে টেনে নিয়ে গেছে, তারই রক্ত এই মাটিতে পড়েছে। দেখি তোর মাকে গিয়ে বলি পরিষ্কার করে দিতে। উঠে পড়, দাদাকেও তুলে দে, পড়তে বস, সকাল হয়েছে। এই বলে বাবা ঘর থেকে চলে গেল। আমি উঠে মুখ হাত পা ধুয়ে পড়তে বসলাম। দাদা ঘুম থেকে উঠল বটে, তবে তার অবস্থা সেই আগের মতো। কেমন যেন যন্ত্রের মতো সমস্ত কাজ করে যেতে লাগলো। তারপর বিকেল গড়িয়ে সন্ধে হলো। সন্ধ্যের কিছু পরে দাদা খায়নি বলে মা আমাকে ডাকতে পাঠালো। আমি খুঁজতে বেরোলাম। গ্রামের দু একটি জায়গায় খোঁজ করে দাদার খোঁজ মিলল না। এরপর আমি বাড়ি ফিরে আসছিলাম। এমন সময় আমার মনে হলো বাড়ির পিছন দিকটা একবার ঘুরে আসি। কখনো কখনো দাদা সেখানে বসে থাকে। চারিদিকে সন্ধ্যের নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। আকাশে লেগে থাকা সোনালি রংটুকু এখন পুরোপুরি মুছে গিয়ে আকাশ নীলচে ফিকে আলোয় ভরে আছে। ওই যে দূরে ধ্রুবতারা চকচক করছে। আকাশের ওপর দিয়ে বাদুড় চামচিকে ঘুরে বেড়াচ্ছে। আমরা গ্রামের ছেলে, তাই সব সময় আলো হাতে বেরোই না। সব রাস্তাঘাট সমস্ত কিছু আমাদের চেনা। আমার কাছেও কোনো আলো ছিল না। চারিদিকে ঝিঁঝি ডাকছে, কেউ কোথাও নেই। পাখিরা অনেকক্ষণ আগেই তাদের বাসায় ফিরে গেছে। বাড়ির পিছনে সর্বত্রই আগাছা, দু একটি আম জাম পেয়ারা গাছ। তারপরে শুরু হয়েছে ধান জমি। দূরে ধান জমির পরে দু একটা আলোর বিন্দু কাঁপতে দেখা গেল। দেখে মনে হয় নক্ষত্র খচিত আকাশে কিছু অংশ যেন মাটিতে নেমে এসেছে। দূরে কাঁপতে থাকা ওই আলোগুলো কৃষকদের বাড়ি। সেখানে সন্ধেবেলায় লণ্ঠন জ্বলছে। ধান জমির মাঝে থেকে কোনো এক রাতের পাখি কর্কশ কণ্ঠে ডেকে উঠল। সে ডাক শুনলে মনে হয় এ যেন এক অন্য পৃথিবী,
এ তোমার আমার পৃথিবী নয়। পায়ে পায়ে আরেকটু এগিয়ে গেলাম। পথের দিকে চোখ রেখে সাবধানে চলতে হচ্ছে। কয়েকদিনের একটানা বৃষ্টির ফলে চারিদিকের মাটি ভিজে কাদা সৃষ্টি হয়েছে। কাদায় পা পড়লেই পিছলে যাব। খানিকটা এসে এক জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকালাম। দাদাকে কোথাও দেখতে পেলাম না। ফিরে আসতে যাব এমন সময় দেখলাম সামনের পেয়ারা গাছের ডালে কি একটা কালো মতন যেন বসে আছে। পায়ে পায়ে সেখানে এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। কাছে যেতে বুঝলাম এটা তো একটা মানুষ। আরে এটা তো দাদা, পেয়ারা গাছের ডালে বসে আছে। আমার দিকে সে পিছন করে বসে আছে, তাই আমাকে সে দেখতে পায়নি। সন্ধ্যের সমস্ত অন্ধকার এসে যেন জড়ো হয়েছে ওই পেয়ারা গাছটার তলায়। নক্ষত্রের ফিকে আলো যেন সব জায়গাকে আলোকিত করলেও ওই পেয়ারা গাছের শাখা প্রশাখার মধ্যে প্রবেশ করতে পারেনি। মনে মনে ভাবলাম, এত সন্ধে হয়ে এসেছে, চারিদিক অন্ধকার নেমে গেছে, গাছের ডালে বসে আছে কেন দাদা? তারপর আরেকটু কাছে এগিয়ে যেতে একটা জিনিস দেখে শরীরের লোম খাঁড়া হয়ে গেল। দাদা গাছের ডালে বসে আছে। এ দৃশ্য দেখে যত না অবাক হলাম, তার চেয়ে বেশি অবাক হলাম আর একটা জিনিস দেখে। দাদার হাতে একটা মরা মুরগি, আর সে সেই কাঁচা মুরগিটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এ দৃশ্য যেন আমি বিশ্বাস করতে পারলাম না। দুবার চোখ কজলে নিলাম, নিজেকে বোঝাতে লাগলাম এই হতে পারে না। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখার পরও নিজের মনকে কি আর এত সহজে ভোলানো যায়? এ দৃশ্য দেখে আমার শরীরের রক্ত জল হয়ে গেল। হৃৎপিণ্ড এত জোরে জোরে লাফাতে লাগলো যে মনে হলো সেটা যেন শরীর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। আর বেশিক্ষণ এখানে দাঁড়ালে হয়তো আমি অজ্ঞান হয়ে যাব। তাই আর দাঁড়িয়ে না থেকে নিঃশব্দে সেখান থেকে সরে এলাম। বাড়ির সামনে দিয়ে ঘরে ঢুকতে যাব এমন সময় বাবার সাথে দেখা হলো। কি রে, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? না, ও কিছু না, দাদাকে ডাকতে গিয়েছিলাম। তা ও এলো না বুঝি? ঠিক আছে, তুই যা, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। না, বললো এক্ষুনি আসছে, তুমি চলো, তোমাকে আর যেতে হবে না। তোর মা কোথায় রে? তা তো আমি ঠিক জানি না, ঘরেই আছে বোধহয়। আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। দাদা এক্ষুনি আসবে বলেছে তো? হ্যাঁ, বললো তো এক্ষুনি চলে আসবে। এই বৃষ্টিতে ভিজে জর্জারি একটা কিছু বাঁধালেই হয়। না না, কিচ্ছু হবে না। তোর খবর বল, পড়াশোনা সব ঠিকঠাক হচ্ছে তো? হচ্ছে। সামনে তো পরীক্ষা, ভালো করে পড়াশোনা কর। পরীক্ষার রেজাল্ট যেন খারাপ না হয়। আর সমস্ত কিছু দুষ্টুমি করো, রেজাল্ট ভালো করা চাই। হ্যাঁ, রেজাল্ট ভালো করব, তোমার চিন্তা করতে হবে না। তুমি চলো, মা তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা চল তবে, সন্ধে অনেক হয়েছে, সেই দুপুরে খেয়েছি, উফ খিদেও পেয়েছে, চল চল। তার কিছুক্ষণ পরেই দাদা ফিরে এলো। তার মুখ তেমনি শান্ত, দেখে কিছু বোঝার উপায় নেই। আমি সন্ধ্যের পর পড়তে বসলাম, কিন্তু কিছুতেই পড়ায় মনোসংযোগ করতে পারলাম না। কেবলই মনে হতে লাগলো আগের দিন রাতের ওটা স্বপ্ন ছিল না। আজ তো আর স্বপ্ন দেখিনি। এভাবে সমস্ত কিছু চলতে দেওয়া যায় না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব? হ্যাঁ, আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? মনে মনে হাজারো চিন্তা করতে লাগলাম। তারপর মাথায় একটা ফন্দি এলো। মাকে বললে মা হাও মাও করে কেঁদে চিন্তা করে শরীর খারাপ করবে। তার চেয়ে বাবা শক্ত প্রকৃতির লোক। আবার এমন কিছু কাণ্ড দেখলে বাবাকে ডেকে নিয়ে গিয়ে সেই ব্যাপারটা দেখাবো আর সমস্ত কিছু খুলে বলবো, তাহলেই সে বিশ্বাস করবে। মনে মনে এমন কথাই স্থির করলাম। সমস্ত রাত আমার জেগে জেগেই কেটে গেল, কিন্তু সে রাতে আর কিছু ঘটল না। দাদা অঘরে ঘুমালো আমার পাশে শুয়ে।
এখন তার পাশে শুতেও আমার কেমন ভয় করে। তার সাথে কথা বলতে গেলে শরীরের রক্ত জল হয়ে যায়। সর্বদা তার শরীরের চারিদিকে একটা আঁশটে গন্ধ ঘোরাফেরা করে। এ যেন আমার দাদা নয়, যে সবসময় হাসি খুশি খোশ মেজাজে গল্প করে কথা বলে ঘুরে বেড়াতো। সে যেন কোথায় হারিয়ে গিয়েছে। এ যেন এক অন্য মানুষ, শরীরটা শুধু দাদার। দিনের বেলাটা এমনভাবেই কেটে গেল। সন্ধে হলে আমি পড়তে বসলাম। বাবা কাজ থেকে ফিরে আমাকে জিজ্ঞেস করলো, তোর দাদা কোথায় রে? জানি না বাবা, আমি তো পড়তে বসেছি। ছেলেটা কেমন যেন হয়ে গেছে, চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। কি হয়েছে কে জানে। তা তুই কিছু জানিস নাকি কি হয়েছে? না বাবা, আমি তো কিছু জানি না। দেখি ওর সাথে কথা বলে কি হয়েছে জানা যায় যদি। এই বলে তিনি ঘর থেকে চলে গেলেন। আমিও মনে মনে ভাবলাম, এই সুযোগ, দাদা ঘরে নেই, তার মানে বাইরে কোথাও আছে, গিয়ে একবার দেখে আসি। তেমন কিছু দেখলে বাবাকে সবই খুলে বলবো। আর কোনো জায়গায় না গিয়েই প্রথমেই গেলাম বাড়ির পেছনে। আজও চারিদিক অন্ধকার। 2-1 দিনের মধ্যে বোধহয় অমাবস্যা। আকাশে চাঁদের দেখা নেই। আকাশের উপর নক্ষত্র ঝিকমিক করছে, তার আলোতেই চারিদিকটা আবছা হয়ে ফুটে আছে। সেই আলোতেই দেখলাম আজও দাদা পেয়ারা গাছটার লম্বা হয়ে থাকা ডালটাতে বসে আছে। আজ তার পা দুটো অস্বাভাবিক রকমের লম্বা দেখালো। অত উঁচু ডালটা থেকে বসে থাকলেও তার পা দুটো যেন মাটি ছুঁই ছুঁই। আজও তার হাতে কিছু একটা ধরা। অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর বুঝলাম সেটা কুকুর কিংবা ছাগল ছানা। সেটার দেহে আর প্রাণ নেই। সেটাকে দাদা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি স্থির কম্পিত বুকে সমস্ত কিছু দেখছিলাম। এমন সময় দূরের মাঠের শেষ প্রান্তে শেয়ালের দল হুক্কা হুয়া কণ্ঠে ডেকে উঠল। সেই ডাক শুনে আমি যেন চমকে উঠলাম। তারপর নিঃশব্দে সেখান থেকে সরে পড়লাম। বাবা ঘরেই ছিল। বাবার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, বাবা, তুমি এক্ষুনি আমার সাথে এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবি? তুমি এসো, তুমি শুধু দেখে যাও, তারপর সমস্ত ব্যাপারটা আমি তোমাকে খুলে বলবো। আরে বাবা, কোথায় যাব, কি দেখাবি তাই বলবি তো। তোমাকে বলছি না, সব পরে গুছিয়ে বলবো। তুমি এখন চলো আমার সাথে, একটাও কথা বলবে না, শুধু চুপ করে যা দেখাবো দেখে যাও। বাবাকে নিয়ে আবার পায়ে পায়ে হাজির হলাম বাড়ির পেছনে। বাবা আমার দিকে প্রশ্নাতীত মুখে তাকিয়েছিল। আমি আঙুলের ইশারা করে গাছটার দিকে দেখিয়ে দিলাম। তখনও দাদা এক মনে পরম তৃপ্তি ভরে সেই প্রাণীটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলেছে। খাওয়ার মাঝে মাঝে প্রাণীটার হাড় গোড় এদিক ওদিক ছুঁড়ে ফেলছে। এমন সময় আমাদের দিকে কি একটা ছুঁড়ে দিল দাদা। জিনিসটা মাটির ওপর ধপাস করে এসে পড়ল। আমি আর বাবা অবাক বিস্ময়ে দেখলাম একটা ছাগল ছানার মুন্ডু আমাদের সামনে এসে পড়ল। তার মুন্ডু থেকে বেরোনো রক্ত ঘাস ও মাটির উপর ছিটকে পড়েছে। সেই নক্ষত্রখচিত ফিকে আলোতে দেখলাম ভয়ে বাবার 2 চোখ ঠেলে বেরিয়ে আসছে। ভয়ে তার অবস্থাও আমার মতন। আর বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে না থেকে আমরা সেখান থেকে চলে এলাম। ঘরে এসে বাবা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। এসব এসব কি? কবে থেকে এমন হলো? তুই আগে বলিসনি কেন? কি বলতাম বাবা, তুমি আমার কথা বিশ্বাস করতে না, তাই তোমাকে বলতে পারিনি। এখন প্রমাণসহ তোমাকে দেখালাম বলে তুমি আমার কথা বিশ্বাস করলে। এখন দাদার কি হবে বাবা? তুমি একটা কিছু করো। তোর মাকে কিছু বলিস না, খামোখা চিন্তা করবে। আমি দেখছি কি করা যায়। আজ রাত্রে আর কিছু হবে না, কাল সকালে ব্যবস্থা করব।
তবে গোড়া থেকে সমস্ত ব্যাপারটা কি হয়েছে, কবে হয়েছে আমাকে খুলে বল দেখি। আমার যেখান থেকে ব্যাপারগুলো মনে হয়েছে আমি সেখান থেকে তোমাকে গুছিয়ে বলছি। বলে বাবাকে আমি মাছ ধরতে যাওয়া থেকে মাছ ধরে ফিরে আসার পর সমস্ত ঘটনা একের পর এক বলে গেলাম। বাবা খুব মনোযোগ সহকারে সবকিছু শুনল। মনে হয় ওই মাছ ধরতে গিয়েই এই কাণ্ডটা বেঁধেছে। আজ রাতে যেতে পারলে ভালো হতো, কিন্তু এত রাতে সে কি আসবে? আর রাস্তাও তো নেহাত কম নয়। তোর আরো আগে আমাকে সবকিছু খুলে বলা উচিত ছিল। বুঝতে পারিনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সব কথা খুলে বললে আমাকে কেউ বিশ্বাস করবে না। বাবা, তুমি কাকে ডাকার কথা ভাবছো? এ তল্লাটে একজনই তো আছে যার কাছে ভূত, ভবিষ্যৎ, কাল, বেতাল, ডাকিনী, যোগিনী সব যার হাতের মুঠোয়। বাবা, তুমি কি ব্রহ্মতান্ত্রিকের কথা বলছো? হ্যাঁ, আমি ব্রহ্মতান্ত্রিকের কথাই বলছি। তিনি যেন কোথাকার একটা শ্মশানে থাকেন। এখান থেকে 5 মাইল উত্তরে, যেখানে সব গ্রাম শেষ হয়ে নিম ফলের জঙ্গল শুরু হয়েছে, সেই জঙ্গল লাগোয়া একটা শ্মশান আছে। শ্মশানটার নাম তেঁতুলবেড়িয়া। সেখানেই তিনি সাধনা করেন। কিন্তু বাবা, আমি শুনেছি তিনি সবার ডাকে সাড়া দেন না। আমার ছেলের জন্য আমি তাকে প্রাণপণ বুঝিয়ে আনার চেষ্টা করব। তিনি ঠিক আমার কথা শুনবেন, তুই দেখিস। কাল হয়তো ফিরতে ফিরতে আমার বিকেল হয়ে যাবে। তুই এক কাজ করিস, দুপুরের পর থেকে ওকে একটা ঘরে বন্ধ করে রাখিস। আমি তোর মাকেও সব বুঝিয়ে বলে রাখবো। আচ্ছা বাবা, তাই হবে। আমি ভোর ভোর রওনা দেব। রাত্রিরে কারোরই ভালো ঘুম হলো না। দাদাই শুধু আমাদের এই গোপন ষড়যন্ত্রের কথা জানল না। বাবা কাল রাত্রে গিয়েই বংশীধরকে গরুর গাড়ির কথা বলে এসেছিল। ভোরের আলো ফোটার আগেই তিনি গরুর গাড়িতে করে রওনা দিলেন তেঁতুলবেড়িয়া শ্মশানের উদ্দেশ্যে। পরে তার মুখ থেকে শুনেছিলাম অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি প্রায় বেলা 11টা নাগাদ সেই শ্মশানে পৌঁছেছিলেন। শ্মশানটি জনশূন্য। মানুষ কেন, কুকুর, বেড়াল কোনো কিছুরই দেখা নেই। সর্বত্র নরকঙ্কালের হাড় এদিক ওদিক পড়ে আছে। শ্মশানটি জঙ্গলের গায়ে হওয়ার দরুন শ্মশানের পরিবেশ বড়ই ভয়ঙ্কর। চারিদিকে ছেঁড়া কাঁথা মাদুর পড়ে আছে। শ্মশানটিতে ঢুকলে দিনের বেলাতেও যেন গা ছমছম করে। কয়েকটি জায়গায় চিতার ভস্য কালো স্তূপের মতো জড়ো হয়ে আছে। শ্মশানের মধ্যে ঢুকে খানিকটা গিয়ে বাবা দেখলেন একটা ঝাঁকড়া আম গাছের নিচে তান্ত্রিক ধুনি জ্বালিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। তার বেশভূষা এই শ্মশানটির মতোই ভয়ঙ্কর। এক মুখ দাড়ি, অযত্নে জট ধরে যাওয়া এক মাথা নোংরা চুল, গায়ের বস্ত্র একাধিক জায়গায় ছিন্ন এবং তার অনেক জায়গাতেই তাপ্পি দেওয়া। বাবা কাছে গিয়ে দাঁড়াতেও তিনি চোখ খুললেন না। বাবা, তান্ত্রিক বাবা, আমায় রক্ষা করুন। আমার এই চরম বিপদ থেকে আমায় রক্ষা করুন। তান্ত্রিক রক্তবর্ণ দুই চক্ষু মেলিয়া এক কর্কশ কণ্ঠে বললেন, দেখছিস না মূর্খ, আমি ধ্যান করছি, তার মধ্যে এসে তুই আমার ধ্যান ভাঙছিস। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি কোথাও যাব না, দূর হয়ে যা। দুদণ্ড ভালো করে কেউ ধ্যান করতে দেয় না। এক্ষুনি দূর হয়ে যা আমার চোখের সামন থেকে। আমি কোথাও যাব না, দূর হয়ে যা। এক্ষুনি দূর না হলে চেলা কাঠ তোর পিঠে ভাঙবো।
আপনি আপনি আমাকে মারুন, মারতে মারতে মেরে ফেলুন, কিন্তু আমি আপনাকে না নিয়ে যাব না। বাবা, আপনি না গেলে আমার ছেলেটা মারা যাবে। আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু আমি আপনাকে ছাড়া খালি হাতে বাড়ি ফিরে যাব না। এই কথা শুনে তান্ত্রিক একটু নরম হলো বলে মনে হলো, কিন্তু তার স্বভাবটাই যে কড়া প্রকৃতির। তেমনি কর্কশ গলায় তিনি বললেন, কি হয়েছে তোর ছেলের? বাবা সমস্ত ঘটনা তাকে প্রথম থেকে খুলে বলল। সমস্ত কিছু শুনে তিনি খানিকক্ষণ চুপ করে থাকলেন। চল, আমি তোর সঙ্গে যাব, কিন্তু আমাকে ফেরার জন্য তোকে একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিতে হবে, আর আমি কাজ করেই ফিরে আসব। আর একটা ব্যাপার, পয়সার কথা বললে জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো। আপনার আপনার একটা কথারও নড়চড় হবে না, আপনি শুধু চলুন। শুধু ওই ছেলেটার কথা ভেবেই আমি যাচ্ছি বলে বাবা এবং তান্ত্রিক গরুর গাড়িতে করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। এদিকে দাদা আজ অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়েছিল। মাকে দেখলাম ঘুরতে ফিরতে চোখে আঁচল চাপা দিয়ে কেবলই কাঁদছেন। বিকেলের দিকে এক সময় দাদা ঘরে ঢুকতে আমি তার অজান্তেই দরজাটা বাইরে থেকে বন্ধ করে শিকল তুলে দিলাম। দাদা প্রথমটা অনেকক্ষণ ঘরের ভিতরে ছিল, তারপর যখন বুঝতে পারল যে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, খুব শান্ত গলায় নানান রকম কাকুতি মিনতি করতে লাগলো দরজা খুলে দেওয়ার জন্য। ভাই, ও ভাই, দরজাটা খুলে দে। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, দরজাটা খুলে দাও। ও মা, দরজাটা খুলে দাও না, আমার খুব খিদে পেয়েছে গো। এই সমস্ত কাকুতি মিনতির পরও আমরা চুপ করে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম বাবার জন্য। আকাশের শেষ লাল রংটুকু যখন হারিয়ে গিয়ে নিকষ কালো অন্ধকার নেমেছে আকাশের বুকে, চারিদিকে ঝিঁঝি ডাকতে শুরু করেছে তারস্বরে, ঠিক এমন সময় বাবাকে দেখা গেল বাড়ির দিকে আসতে, এবং তার পেছন পেছন একজন লাল পোশাকধারী তান্ত্রিককেও দেখা গেল। কি রে, এপারে সব খবর ঠিক তো? হ্যাঁ, তুমি যেমনটা বলেছিলে তেমনটা দাদাকে ঘরে শিকল বন্ধ করে রেখেছি। ঠিক আছে। তান্ত্রিক সেই প্রথমটা কিসের যেন গন্ধ শুঁকলেন। এ বাড়িতে ডাকিনী বাস করছে, তার গায়ের আঁশটে গন্ধ বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। তোর ছেলে কোথায়? ওই যে বাবা, ঘরে ওকে আটকে রাখা হয়েছে। এই চলুন, আপনি আসুন। এই বলে বাবা এবং তান্ত্রিক ঘরের শিকল খুলে তার মধ্যে গিয়ে ঢুকলেন। ঘরের মধ্যে কোনো আলো ছিল না। একটা আলো জ্বালানোর ব্যবস্থা কর। হ্যাঁ, এক্ষুনি ব্যবস্থা করছি বলে একটা হ্যারকিন জ্বালিয়ে বাবা ঘরের মধ্যে রাখতেই ঘরের অন্ধকার খানিকটা দূর হলো। দাদা বিছানার পাশে দাঁড়িয়েছিল। আবছা আলো আঁধারিতে তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছিল। এ দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো। শরীরের সমস্ত উত্তপ্ত রক্ত যেন বিন্দু বিন্দু বরফ কণায় পরিণত হতে লাগলো। বাবার মুখের অবস্থাও একই রকম, শুধু তান্ত্রিক অবিচলিত মুখে দাঁড়িয়ে আছেন। দাদার জ্বলন্ত চোখে যেন কোনো মণি নেই, মণিহীন সেই চোখ দুটো দগদগ করে জ্বলছে। ঘরের নিস্তব্ধ পরিবেশকে খান খান করে সে এক ভয়ার্ত কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, ওকে ওকে এখানে কেন এনেছিস? নিয়ে যাও ওকে। এমন গলা কোনো মানুষের হতে পারে না। হ্যাঁ, এমন গলা আগে আমি কখনো শুনিনি। তুই কে? কে তুই? নিয়ে যা ওকে, নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা। তুই না বললেও আমি জানি তুই কে। ডাকিনি, আমি ঠিক বলছি তাই না?
দাদা কোনো কথার উত্তর না দিয়ে সে কেবল একটা কথায় আউড়ে যাচ্ছে। নিয়ে যা, ওকে ওকে নিয়ে যা। কেন তুই এই বাচ্চা ছেলেটাকে ধরেছিস? বল, কেন ওর শরীরে প্রবেশ করলি? দাদা আবারও কোনো উত্তর দিল না। এবার তান্ত্রিক হাত মুঠো করে মুখের কাছে ধরে মন্ত্র উচ্চারণ করল। তারপর এক মুঠো চাল তার দিকে ছুঁড়ে মারল। জবা কুসুম, জবা কুসুম, জবা কুসুম। অমনি দাদা চেঁচিয়ে উঠল, বাবারে, মেরে ফেললে, মরে গেলাম, আমাকে ছেড়ে দে। তবে বল, তুই কে, কোথা থেকে এসেছিস, আর কেনই বা ওর শরীরে প্রবেশ করেছিস? বলছি এক এক বৃষ্টির রাতে ওরা দুই ভাই কচুডিঙির মাঠে মাছ ধরতে গিয়েছিল। সেইখানেই একটা বিলেতি আমড়া গাছে আমি থাকি। প্রথমে ওর ছোট ভাই আমাকে দেখতে পায়, তারপর ও যখন আমার দিকে তাকায় তখন আমি হাওয়ার সাথে মিলিয়ে যাই। সেদিন ওরা অনেক বড় একটা মাছ ধরেছিল। ওর দাদা আমাকে দেখার জন্য গাছের পিছনে আসে। আমাকে তোদের ওই বড় রুই মাছটা দিয়ে যা, না তো একটা মাছ নিয়েও বাড়ি ফিরতে পারবি না। তুই ভূত হোস, পিচাস হোস বা মানুষ হোস, বড় মাছ কেন, তোকে একটা মাছও আমি দেব না। মাছ না নিয়ে যেতে দিলে তোর গায়ে গরম জল ঢেলে দেব। তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? আমি চাইলে দিনকে রাত করতে পারি, আর রাতকে দিন। কে তুই? তুই যা করতে পারিস করে নে, একটা মাছও আমি তোকে দেব না। দাঁড়া, দেখাচ্ছি আমি কে, তোকে দেখাচ্ছি আমার ক্ষমতা। এই বলে হাওয়ার ঘূর্ণি ঝড় তুলে আমি ওর শরীরে প্রবেশ করি। এখনই তুই ওর শরীর ছেড়ে চলে যাবে, আর কখনো এ বাড়ি কিংবা এর আশেপাশে আসবি না। যদি আসিস তাহলে তোকে গ্রাম ছাড়া করব। আমি ওর শরীর ছেড়ে চলে যাব? এ কদিন ওর শরীরে থেকে আমি কত ভালো মন্দ খেয়েছি, আর আমি কিনা চলে যাব? ভুলে যা, আমি ওর শরীরেই থাকবো। যাবি না, যাবি না তাই না? কিরে, তোর নিজের ক্ষমতা নিয়ে তোর খুব গর্ব না? দেখবি আমার ক্ষমতা, হ্যাঁ দেখবি, দেখবি ব্রহ্মতান্ত্রিকের কি ক্ষমতা। বলে এক অট্ট হাসিতে ফেটে পড়ল তান্ত্রিক এবং আবারও মন্ত্র উচ্চারণ করতে লাগলো। জবা কুসুম, জবা কুসুম, জবা কুসুম, কুসুম। তখনই দাদা আবার ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আর কারোর কখনো অনিষ্ট করব না। আমাকে ছেড়ে দে। আমি ওই আমড়া গাছটাতেই থাকবো, আর কখনো কারো অনিষ্ট করব না। ছেড়ে দে। ছেড়ে দেব, কথা দিতে হবে এই গ্রামের এবং আশপাশের কোনো গ্রামের কোনো লোককে আর তুই কখনো অনিষ্ট করবি না। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো গ্রামবাসীর অনিষ্ট করব না। এখন আমাকে যেতে দে আমাকে। যা, চলে যা এখান থেকে। এমন সময় ঘরের মধ্যে একটা হাওয়ার ঘূর্ণিঝড় উঠল
এবং ঘূর্ণিঝড়টা পাক খেতে খেতে জানলা দিয়ে বাইরে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। দাদা তখনই মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। তাকে তুলে বিছানায় শোয়ানো হলো। তখন টের পাওয়া গেল তার গায়ে খুব জ্বর। বাইরে এসে বাবা চিন্তিত মুখে বললেন, ওর যে বড় জ্বর, কি হবে বাবা? ও কোনো চিন্তা নেই, কাল সকালের মধ্যেই সব জ্বর কমে যাবে। যে মন্ত্রপুত জলটা দিয়েছি ওই জলটা রাত্রে প্রত্যেক প্রহরে ওকে খাওয়াবি। কাল সকালে মা কালীর মন্দিরে পূজা দেওয়া প্রসাদ এনে ওকে খাওয়াবি। তাহলেই দেখবি ও একদম সুস্থ হয়ে গেছে। আচ্ছা। আর একজন আজ সারা রাত ওর শিয়রে বসে ওকে পাহারা দিবি। আমার একটা কথারও যেন অন্যথা না হয়, তাহলেই কিন্তু অনর্থ বাঁধবে। তখন আমাকে আর ডাকতে আসবি না। আপনার একটা কথারও নড়চড় হবে না। আপনি যেমনটা বলেছেন আমরা ঠিক তেমনটা করব। তান্ত্রিক এবার তার কড়া ধাতটাকে একটু নরম করে বললেন, একটা কথা বলি শোন, ছেলে মেয়ের অল্প বয়স, এদিক ওদিক যাবে, খেলাধুলা করবে, মাছ ধরবে, কিন্তু রাত 12টার পর ওদের কোথাও যেতে দিস না। তখন যে মানুষের পৃথিবীতে ওই সব অশরীরীদের আবির্ভাব ঘটে, তখন ওটা ওদের পৃথিবী হয়ে ওঠে। ওদের শক্তি তখন শতগুণে বেড়ে যায়। মাছ ধরুক না, দিনের বেলাতে ধরুক, ছেলেপুলেদের রাত্রি 12টার পর আর বাইরে বের করিস না। মনে থাকবে, ঠিক মনে থাকবে। বলছি বাবা, রাত তো অনেক, আজ রাতটা আমার গৃহে আতিথেয়তা গ্রহণ করলে হতো না? কাল সকালে না হয় যেতেন, পথ তো নেহাত কম নয়। আমাকে থাকার জন্য জোর করবি না, তোকে বলেছিলাম না কাজ করেই আমি ফিরে আসব। আর পথ অনেক বলেই তো গরুর গাড়ির ব্যবস্থা করে দিতে বলেছি। আর রাত্রেই তো আমাদের আসল কাজ, তাই রাত দেখে আমরা ভয় পাই না। আর এক দণ্ড আমি এখানে থাকবো না। আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ সম্পন্ন হয়েছে, এবার আমি ফিরে যাব। এরপর সাধুজি চলে গেলেন গরুর গাড়ি করে। বাবাও তাকে এগিয়ে দিয়ে আসতে গেল তার পেছন পেছন। সেই রাত্রে প্রবল জ্বরের মধ্যে দাদা ভুল বকতে থাকল। শিয়রে বসে বাবা সাধুজির কথা মতো দাদাকে সেবা করতে লাগলো। পরদিন সকালে গ্রামের কালী মন্দিরের প্রসাদ তাকে খাওয়ানো হলো। সকাল থেকেই জ্বরটা অনেকখানি কমে এসেছিল, বিকেলের দিকে একেবারে ছেড়ে গেল। তবে এ কদিনে ক্রমাগত কুখাদ্য অখাদ্য খাওয়ার ফলে তার শরীরটা একটু ভেঙে পড়েছিল। তার শরীর পুরোপুরি বল ফিরে পাওয়ার জন্য আরও কিছুদিন সময় লেগেছিল। তবে শেষ পর্যন্ত সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল এবং আমার পুরানো সেই সদাহাস্যমান দৌরাত্ম্য করে বেড়ানো দাদাকে আমি ফিরে পেলাম। গ্রামের চণ্ডী মণ্ডপে বাবা প্রায় বয়োজ্যেষ্ঠদের সাথে গল্প করতেন এবং তারা বাবার এ গল্প শুনে ভয়ে চমকে চমকে উঠতেন এবং শেষ পর্যন্ত ব্রহ্মতান্ত্রিকের নাম শুনে তারা সবাই সুখ্যাতি করতেন। সত্যি এমন যুগে এমন সাধু মেলা বড়ই দুষ্কর। তার ক্ষমতা অপরিসীম, শুধু তার মেজাজটা একটু রুক্ষ। গ্রামের সবাই এই গল্প শোনার পর থেকে দিনের বেলাতেও কচুডিঙির মাঠে মাছ ধরতে যেতে ভয় পেত। ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করা বন্ধ করে দিল। সবাই ওই বিলিতি আমড়া গাছটাকে সামলে চলত, ভয় করত। তবে তারপর থেকে তান্ত্রিক বাবার কথা অনুযায়ী আমরা রাত 12টার পর অতি ভীষণ দরকার ছাড়া বাড়ির বাইরে পা রাখতাম না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।